হে গাইস, আজ আমি এক্সপ্লেন করব মাই ডেমন কোরিয়ান ড্রামাটির 11 নম্বর পর্ব। এর প্রথম 10টি পর্ব যদি আপনারা এখনো না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে ভিডিওগুলোর লিংক দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এক্সপ্লেন ভিডিও। শুরু করার আগে আমি রিফার আছি আপনাদের সাথে। স্বাগতম আমার চ্যানেলে বিএম দা এক্সপ্লেনার। আগের পর্বে আমরা দেখেছিলাম ট্যাটু ফিরে পেতে গোয়ান দহিকে নিয়ে শোকসো নামে একটি জায়গার উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু পথে মধ্যে গাড়ির পেট্রোল ফুরিয়ে গেলে গোয়ান যখন পেট্রোল নিচ্ছিল তখন দহি পাশের একটি দোকানে ছিল। সেখানে তখন আমরা দো গিয়ংকে দেখি সে গাড়ি নিয়ে দহি থাকা সেই দোকানের মধ্যে চলে যায়। সে এমনটা কেন করলো সেটা আমরা আগের পর্বে বলেছি। তো সেখানে তখন গায়ং এবং শকুন চলে আসে। গোয়ান এবং শকুন যখন তাড়াতাড়ি দহির কি অবস্থা দেখতে যায় সেই মুহূর্তে দো গিয়ংয়ের গাড়িতে আগুন লেগে সেখানে বড় একটা ব্লাস্ট হয়। এতে তারা দুইজনই দূরে ছিটকে গিয়ে পড়ে। এই ব্লাস্টে শকুন তার হাতে কিছুটা চোট পায়। তো পুরো দোকানে আগুন লেগে যাওয়া সত্ত্বেও গোয়ান নিজের জীবনের পরোয়া না করে দহিকে বাঁচাতে চলে যায়। গায়ং যদিও অনেক চেষ্টা করে গোয়ানকে আটকাতে, কিন্তু গোয়ান বলে ওকে ছাড়া আমি বেঁচে থেকে বা কি করব। তার এমন কথাতে শকুন বুঝে যায় যে গায়ক তাকে মিথ্যা বলেছে, গোয়ান কখনোই দহিকে মারতে যায়নি। তো গোয়ানের পাওয়ার তো কাজ করা বন্ধ করে দিয়েছে, মানে এই আগুন থেকে তাদের বেঁচে ফেরার আর কোনো রাস্তাই নেই। তবু আশ্চর্যজনক ভাবে আমরা দেখি গোয়ান দহিকে উদ্ধার করে কোলে নিয়ে বাইরে বেরিয়ে আসে। দহির তখন জ্ঞান ফিরলে সে তো অবাক হয়ে যায় আর জানতে চায় এমনটা কিভাবে সম্ভব হলো। গোয়ান তখন তার হাত দেখায় যে সে তার ট্যাটু ফিরে পেয়ে গেছে। এমনটা কিভাবে হলো চলুন দেখে আসি। গোয়ান যখন ভিতরে গেছিল তখন অনেক কষ্টে শেষমেশ সে দহির কাছে পৌঁছে গেছিল। সেখানে এমন একটা মুহূর্ত তৈরি হয়েছিল যে কারোরই আর বাঁচার সম্ভাবনা নেই। এই শেষ সময়েও গোয়ান নিজের কথা না ভেবে দহিকে বাঁচাতে হাত বাড়িয়ে দিয়েছিল। তখন তার হাত দহির হাত স্পর্শ করার ফলে আমরা ট্যাটু গোয়ানের হাতে ফিরে চলে আসতে দেখি। এর ব্যাখ্যা হলো গোয়ান তো একজন ডেমন, তার তো দয়াময় বলতে কিছু নেই। সেই ডেমন একজন মানুষকে বাঁচাতে নিজের জীবনেরও পরোয়া করছে না, এটা ঈশ্বরের খুবই পছন্দ হয়েছিল। তাই সে গোয়ান এবং দহির জন্য তার নিয়মকে পাল্টে দিয়ে দুইজনকে বাঁচিয়ে দেয়। তো যাই হোক, ট্যাটু ফিরে পেয়ে গোয়ান খুশি মনে আবার আগের মতন জীবন উপভোগ করতে থাকে। সে দহিকে নিয়ে দেখা করে সেই ভিক্ষুক মহিলার সাথে। গোয়ান পার্ট নিয়ে তাকে বলে অসম্ভবকে সম্ভব হতে দেখে আপনার কেমন লাগছে। এই বলে সে তাকে একটা পয়সা দিয়ে সেখান থেকে চলে আসে। দহি বলে ওনাকে তুমি কিভাবে চেনো? গোয়ান বলে উনি আমার বস। তো এরপর গোয়ান আবার আগের মতন তার শিকার খুঁজতে যায়, মানে যার সাথে সে কন্ট্যাক্ট করবে আর কি। গোয়ান একজন বয়স্ক লোককে খুঁজে পায় যার সাহায্য প্রয়োজন। সে লোকটির কাছে গিয়ে জানতে পারে লোকটির স্ত্রী খুবই মুমূর্ষু অবস্থায় আছে। শেষ মুহূর্তে সে তার স্বামীকে একবার দেখতে চাচ্ছে, কিন্তু দুর্ভাগ্যবশত সে চোখে দেখে না। এমনকি তার এমন একটা রোগ আছে যার কারণে সে তার স্বামীর যুবক বয়সের স্মৃতিকেই মনে রাখতে পেরেছে। তাই সে যদি চোখে দেখতেও পায় তবু বর্তমানে সে তার বৃদ্ধ স্বামীকে দেখে চিনতে পারবে না। তাই গোয়ান লোকটির সাথে কন্ট্যাক্ট করে মহিলাটির দৃষ্টি ফিরিয়ে দেয় এবং লোকটিকে যুবক বয়সী হিসেবে তাকে দেখায়। এখানে মহিলাটি তার স্বামীকে এত বছর পর দেখতে পেয়ে খুবই ইমোশনাল হয়ে পড়ে। এরপর তারা দুইজন কাঁদতে কাঁদতে নিজেদের সুখ দুঃখের কথা বলতে বলতে মহিলাটি তাদের দুজনের এমন ভালোবাসা দেখে নিজের অজান্তেই গোয়ানের চোখে জল চলে আসে। তো এরপর গোয়ান দহির অফিসে আসলে দহি বলে আমাদের পিছনে যে লেগেছে সেই মূল অপরাধীকে খুঁজে বের করে চলো। গোয়ান বলে শোকসোতে যে ঘটনা হলো তাতে লোকটি আগে থেকে জানতো যে আমরা ওখানে যাচ্ছি। তারা তখন ভাবে শোকসোতে যাওয়ার ব্যাপারে কে কে জানতো। গোয়ান বলে মিস শিনকে কিন্তু আমার বেশ সন্দেহ লাগে। দহি বলে যে না, উনি অমর না। কিন্তু তারা লক্ষ্য করে শিন তখন তাড়াহুড়ো করে সবার থেকে লুকিয়ে অফিস থেকে বেরিয়ে যাচ্ছিল। গোয়ান বলে চলো তাহলে একে দিয়েই আমরা নজরদারি শুরু করি। ফলে গোয়ান এবং দহি তাকে ফলো করে। তারা দেখে শিন একটি লেকের ধারে এসে বেঞ্চে বসে। তার কাছে তখন একটি লোক আসে। দহি বলে এবার তো আসলে আমার শিনকে সন্দেহ হচ্ছে। তারা তখন শিনকে হাতে নাতে ধরার জন্য এগিয়ে গেলে দেখে শিন সেই লোকটিকে কিস করতে শুরু করে দেয়। তখন দেখা যায় লোকটি আর কেউ না, সে ছিল পার্ক। গোয়ানরা তো তখন তাদের ধরে অবাক হয়ে জানতে চাই কবে থেকে তাদের রিলেশন চলছে। পার্ক জানায় সেদিন মাতাল হয়ে থাকা মিস শিনকে বাড়ি পৌঁছে দেওয়ার সময় শিন পাগলামি করতে করতে পার্কে কিস করে ফেলে। সেই থেকেই দুজনের রিলেশন শুরু হয়েছে। এখানে শিন গোয়ানকে বলে আপনারা আমাদের গাড়ি নিয়ে ফলো করছেন কেন? আপনার ট্যাটু তো ফিরে এসেছে। গোয়ান এটা শুনে অবাক হয়ে যায় যে এই কথা শিন কিভাবে জানলো। পার্ক তখন বলে প্রেমে কোনো গোপনীয়তা রাখতে নেই, তাই সেই তাকে সবকিছু বলেছে। তো যাই হোক, গোয়ানরা বাড়ি ফিরলে রাতে সে আবার অতীতের স্বপ্নগুলো দেখে, যেখানে গোয়ান সেই মেয়েটির গলায় তার লকেট পরিয়ে দিচ্ছে। যদি সে তার ফেস দেখতে পায় না, তবে মেয়েটির নাম জানতে পারে সে ওলশিন। এটুকু দেখেই তার যখন ঘুম ভেঙে যায় তখন সে আবার দেখা করে ঈশ্বরের সাথে। গোয়ান বলে আমি তো আমার পাওয়ার ফিরে পেয়ে গেছি, তাহলে এখন আমি অতীতের জীবনের স্বপ্ন কেন দেখছি?
আর ওই মেয়েটাই বাকি। ঈশ্বর বলে, হয়তো তুমি মানুষ হতে চাও, সেজন্যই মানুষ জীবনের স্বপ্ন বারবার দেখছো। আর ওই মেয়েকে স্বপ্ন দেখছো কারণ তাকে নিয়ে হয়তো তোমার এমন কোন স্মৃতি ছিল যা তোমাকে অনেক কষ্ট দিয়েছে। কিন্তু গুয়ানের তো অতীতের কিছুই মনে ছিল না, ফলে সে তার কথা বিশ্বাস না করে সেখান থেকে যখন চলে আসতে যাবে, তখন ঈশ্বর বলে, ভাগ্য তোমাদের দুজনকে আবার ওই রকম পরিস্থিতির মুখোমুখি করবে যেমনটা অতীতে ঘটেছিল। তার এই কথাটার অর্থ আমরা পরে বুঝতে পারবো। তো গুয়ানের পর সানল ফাউন্ডেশনে ফিরে এসে ভাবতে থাকে কে সেই অলসিম। সে তখন গায়ং এর প্র্যাকটিস দেখতে গেলে তার মনে পড়ে অলসিমও একইভাবে তলোয়ার নিয়ে নৃত্য করছিল। তাহলে কি গায়ং এ অতীতের অলসিম? এদিকে সোকমিন আসে দহির অফিসে তার সাথে দেখা করতে। সে তাকে বলে, আমি তোমার কোম্পানিকে আরো বড় করার জন্য ইনভেস্ট করতে চাই। কিন্তু দহি তার প্রস্তাবে রাজি হয় না। সেখানে তখন গোয়ান আসলে সে যে তার ট্যাটু ফিরে পেয়ে গেছে এটা সোকমিন খেয়াল করে। তো সোকমিন চলে যাওয়ার পর সোকুন আসে দহির কাছে। বিস্ফোরণে সে তার হাতে চোট পাওয়ায় তার হাতে আমরা ব্যান্ডেজ দেখতে পাই। তো সোকুন বলে, তুমি যে একটা ডেমনের সাথে সংসার করছো এটা শুনলে লোকে তোমাকে পাগল বলবে, আর তোমার প্রতি আমার চিন্তাও কিন্তু বেড়ে গেছে এটা জানার পর। আচ্ছা একটা কথা বলো তো, তুমি পিছু হটার পরও তোমার উপর কেন হামলা হলো? দহি বলে, সে হয়তো ক্ষমতা না, আমাকেই মারতে চাওয়া তার একমাত্র উদ্দেশ্য। দহি তখন তাকে জানায় যে সোকমিন এখানে এসেছিল। সোকুন তার ব্যাপারে শুনে বলে, আমি হয়তো ওর আসল উদ্দেশ্য জানার চেষ্টা করতে পারবো। ফলে সিন শিফট হলে আমরা দেখি সোকুন সোকমিনের সাথে দেখা করতে তার বাড়িতে গেছে, আর ফ্যামিলি মেম্বার হওয়ার সুবাদে তাকে সে সন্দেহ করে না। সোকুন এখানে তার কাছে জানতে চায় দোগিয়ং কোথায়। সোকমিন তাকে মিথ্যা বলে যে দোগিয়ং বিজনেস ট্রিপের জন্য বাইরে গেছে। তো সোকুনের পর ওয়াশরুমে যাওয়ার নাম করে সোকমিনের ঘরে উকি দেয়। কিন্তু সেই সময় সোকমিন চলে আসায় সে তাকে যা করে ম্যানেজ করে তার বাড়ি থেকে চলে আসে। বাড়ি থেকে বেরিয়ে সে দহিকে ফোন করে বলে, সোকমিনের সবকিছু আমার কাছে কেমন আজব লাগছে, আর তার ঘরে আমি একটা সবুজ রঙের বই দেখেছি যার উপরে ডেমন লেখা ছিল। এখানে সে যে বাড়ির বাইরে এসে ফোনে কারোর সাথে কথা বলছে এটা সোকমিন বাড়ির সিসি ক্যামেরার মাধ্যমে দেখে ফেলে। তো এরপর আমরা দেখি দোগিয়ং কিন্তু ওই দুর্ঘটনায় মারা যায়নি, তাকে আমরা আহত অবস্থায় তার বাড়িরই একটি রুমে থাকতে দেখি। তার কাছে তখন সোকমিন এসে বলে, তুমি আবার তোমার কাজে ব্যর্থ হয়েছো, এখন শেষ রাস্তা, তুমি পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করো আর সব অপরাধ স্বীকার করো, আমি তোমার সাজা কমানোর ব্যবস্থা করব। মানে নিজে বাঁচতে সে তার ছেলেকে ব্যবহার করছে। এদিকে বইয়ের ব্যাপারে শোনার পর দহি ও গোয়ান টেলিপোর্ট হয়ে চলে আসে সোকমিনের ঘরে, কিন্তু ততক্ষণে বইটি সোকমিন লুকিয়ে ফেলেছিল। অন্যদিকে দেখা যায় বাবার কথা মতো নিরুপায় হয়ে দোগিয়ং পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করে। সে বলে, দহির উপর হামলা আমি করেছি এবং ম্যাডাম জুকেও আমি মেরেছি। ফলে পুলিশরা তাকে অ্যারেস্ট করে। দহি ও গোয়ান তখন তার কাছে এসে জানতে চাই, এইসব কিছু কি সত্যি তুমি করেছো? দোগিয়ং বলে, না, আমি কিছুই করিনি, আমাকে যা করতে বলা হয়েছে আমি শুধু তাই করেছি। এখানে সে মানসিকভাবে ভীষণ অসুস্থ হয়ে পড়ে। মানে বাবার অপরাধ আড়াল করতে তাকে বিনা কারণে বারবার শাস্তি পেতে হচ্ছে। এমন হলে যে কারো মানসিক সমস্যা হবে এটাই তো স্বাভাবিক। দোগিয়ংও এখানে উল্টাপাল্টা করতে থাকে আর পাগলের মতন করতে থাকে। তো যাই হোক, এরপর আমরা দেখি গায়ং আসে দহির কাছে। সে সবকিছুর জন্য তার কাছে ক্ষমা চায়। দহিও তাকে ক্ষমা করে দেয়। গায়ং এখানে মেনে নেয় যে গুয়ান দহির সাথে ভালো থাকবে, তাই সে সব রাগ অভিমান ভুলে দহির সাথে সবকিছু ঠিকঠাক করে নেয়। এদিকে সোকুন গুয়ানকে নিয়ে আবার বাড়ি আসে। সে বলে, তুমি থাকতে দহি যদি আর কোনো বিপদ হয় তাহলে কিন্তু আমি তোমাকে ছাড়বো না। মানে সে মজা করে কথাগুলো বলে। অর্থাৎ গায়ং যেমন গুয়ানের ব্যাপারটা মেনে নিয়েছে তেমনি সোকুনও এটা মেনে নিয়েছে যে দহি সুখে থাকলে সেও খুশি থাকবে। সোকুন এখানে অনেক ড্রিঙ্কস করাই গুয়ান তাকে বাড়িতে পৌঁছে দেয়। আর সেই সাথে দহির প্রতি সোকুনের এত কেয়ার দেখে গুয়ান খুশি হয়ে তার আঘাত পাওয়া হাতটি ঠিক করে দেয়। এরপর বাড়ি ফিরে সে এবং দহি যখন ঘুমাতে যায় তখন গুয়ান আবার স্বপ্ন দেখে। স্বপ্নে সে অলসিমের ফেসটা এবার দেখতে পায়। অলসিম আর কেউ না, সে ছিল দহি। এখানে ছোট্ট করে একটি দৃশ্য আমরা দেখি যে অলসিম তলোয়ারের আঘাতে মারা যাচ্ছে, আর সেই তলোয়ার হাতে গুয়ান নিজে সেখানে দাঁড়িয়ে আছে। মানে সেই হয়তো তাকে ফেলেছিল, কিন্তু কেন, কি এমন কারণে সে অলসিমকে করেছিল? আর আদৌ কি এমনটা করেছিল, নাকি এর অন্য কোনো ব্যাপার আছে? এইরকম প্রশ্ন দেখেই 11 নম্বর এপিসোডটি এখানেই শেষ হয়। পরের পর্বে আমরা এই অলসিম এবং গুয়ান অর্থাৎ মাস্টার ইসানের পুরো কাহিনীটা জানতে পারবো। সেই এপিসোডটি মিস করতে না চাইলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আর আজকের এপিসোডটি কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।